গাছের পিশাচ। আজ বীরভূমের জলভরা গ্রামে ঘোষালপাড়ায় মহাভোজ লেগেছে। নিতাই ঘোষালের মেয়ের বিয়ে, তাই 5টা গ্রামের বামুনকে নেমন্তন্ন করা হয়েছে। 5টা গ্রামের বামুনকে এসেছে। নেমন্তন্ন বাড়ির খাবার বেশি নয়, ভাত, ডাল, মাছের ঝোল, একটা তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি 2 রকম। বামুনরা খেতে বসলো। পাড়ার ছেলেরা কোমরে গামছা বেঁধে পরিবেশন করতে লাগলো। কলা পাতা কেটে মাটির গ্লাসে খাবার জল পরিবেশন করা হলো। খাওয়া দাওয়া শেষ হলো। ওই বামুনদের মধ্যে একটি বাচ্চা মেয়ে, তার বয়স 9 কি 10 হবে। খাওয়া দাওয়া সম্পূর্ণ হওয়ার পর একটি মাছের পিস নিয়ে খেতে খেতে বেরিয়ে আসে এবং একটু দূরে একটা পুকুরে হাত মুখ ধুয়ে নেয়। সেই পুকুরের ধারে একটা মহুয়া গাছ আছে। সেই মহুয়া গাছে একটা কালো মতো কি গাছের ডালে পা ঝুলিয়ে বসেছিল। সেই মেয়েটিকে এইভাবে মাছ হাতে পুকুরের ঘাটে আসতে দেখে তার খুব রাগ হয় এবং সে ওই গাছ থেকে নেমে আসে। মেয়েটি বাড়ি চলে আসে। এরপর বেশ কিছু বছর কেটে যায়। মেয়েটি ততদিনে অনেকটাই বড় হয়েছে। মেয়েটির বাড়ি থেকে বিয়ের সম্বন্ধ আসতে থাকে, দেখা শুরু হয়, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। মেয়েটির বিয়ে কিছুতেই লাগছে না। অনেক চেষ্টা করা হচ্ছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। শেষে ওই মেয়েটির কাকার শালার ছেলের বন্ধুর সঙ্গে মেয়েটির বিয়ে ঠিক হয়। অনেক কষ্টে যথাসময়ে বিয়ে ঠিক হয়, বিয়ে হয়ে যায়। তারপর বেশ ভালোই কাটছিল, কিন্তু সমস্যাটা শুরু হলো বিয়ের 5 বছর পরে। বিয়ের 5 বছর পরেও তাদের কোনো সন্তান হচ্ছিল না। অনেক ডাক্তার, ওঝা, কবিরাজ, ঝাড়ফুঁক, মাদুলি, তাবিজ অনেক কিছুই করা হলো, কিন্তু কিছুতেই কিছু ফল হলো না। তারপর অনেক কষ্টে ওই মেয়েটির পেটে সন্তান এলো। এরপর সবাই বেশ খুশি হলো। পরিবারের সবাই আনন্দে মিষ্টি মুখ করলো। বংশের প্রথম সন্তান আসছে, খুশি তো হবারই কথা, কিন্তু তাদের এই আনন্দ, তাদের এই খুশি নিরানন্দে পরিণত হলো। ঠিক 9 মাস পর মেয়েটি একটি পুত্র সন্তানের জন্ম দিল, কিন্তু
ওই সন্তান স্বাভাবিক ছিল না। ওই সন্তানকে দেখে বাড়ির লোক ভয় পেয়ে গেল। ওই সন্তানের নিচের দিকটা অর্থাৎ পায়ের দিকটা ছিল না, সেই সন্তানের নিচের দিকটা ছিল গোল। তাকে দেখে সবাই অবাক ও ভয় পেয়ে গেল। দাইমা ওই সন্তানকে আতুর ঘরেই গলা টিপে মেরে ফেলল। আর তাছাড়া কি আর করত? ওই সন্তান তো আর বেশি দিন বাঁচত না। এরপর আরও বেশ কিছু বছর কেটে গেল, কিন্তু আর কোনো সন্তান হচ্ছিল না ওদের। আর আরেকটা ব্যাপার, ওই মেয়েটি যখনই বাপের বাড়ি যেত তখনই ওই মেয়েটির শরীর খারাপ করত। এইভাবে চলছিল। একদিন ওই মেয়েটির শ্বশুরবাড়ির লোক এক বড় তান্ত্রিককে ডেকে নিয়ে এলেন। ওই তান্ত্রিকের নাম ছিল সদানন্দ তান্ত্রিক। সদানন্দ কলকাতায় থাকতো। ওই পরিবারের লোক সদানন্দর কাছে গেল। সদানন্দর বাড়িটা একতলা। বাড়িতে তার ছেলে, তার স্ত্রী এবং মেয়ে থাকে। সদানন্দবাবু বেশ গোলগাল, গলায় মোটা মোটা রুদ্রাক্ষের মালা, পরনে রক্তাম্বর, মাথায় জটা, কপালে তিলক। বেশ তান্ত্রিক তান্ত্রিক চেহারা। তাকে দেখেই কিচ্ছয় ভয় পেয়ে গেল। তবুও তারা সদানন্দ বাবুর দিকে এগিয়ে গেল। সদানন্দ বললেন, সদানন্দ তার বাড়ির বারান্দায় বসেছিলেন। তাদের আসতে দেখে বললেন, কি ব্যাপার? আপনারা ওই বাড়ির লোক হাত জোড় করে সদানন্দবাবুকে বলল, নমস্কার ঠাকুরমশাই, আমরা অনেক দূরের বীরভূমের জলভরা গ্রাম থেকে আসছি। আমাদের খুব বিপদ ঠাকুরমশাই, দয়া করে আমাদের বাঁচান। সদানন্দবাবু বললেন, কি বিপদ? ব্যাপারটা আমাকে খুলে বলুন, নাহলে কিছুই তো বুঝতে পারবো না। সদানন্দবাবু বললেন, আসলে আমাদের বাড়ির বউ লতিকা, মানে ওরই সমস্যা আর কি। কি সমস্যা? সমস্যাটা যে কি সেটা ঠিক বুঝতে পারছি না, কিন্তু কিন্তু না মানে ও এমনিতে বেশ ভালো মেয়ে, কিন্তু বাপের বাড়ি গেলে না ওর শরীরটা খারাপ হয়। আর
ও মানে অনেক বছর বিয়ে হয়ে গেল, তবুও কোনো সন্তান হলো না। হ্যাঁ, সন্তান হয়েছিল, কিন্তু ওই সন্তানও স্বাভাবিক ছিল না। ব্যাপারটা আমরা কিছুই বুঝতে পারছি না ঠাকুরমশাই। আপনি দয়া করে আমাদের বাঁচান। সদানন্দ বললেন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনারা বসুন, আমি তৈরি হয়ে আসছি। তার তার আগে একটু জল বাতাসা খান। বাড়ির লোক বললেন, না না, তার দরকার নেই, দয়া করে আমাদের বাঁচান, দয়া করুন। সদানন্দবাবু ওদের বসতে বলে ঘরের ভিতর গেলেন। তারপরে কিছু 5 মিনিটের মধ্যে রেডি হয়ে বললেন, চলুন দেখি। সদানন্দবাবু ওদের সঙ্গে জলভরা গ্রামে এলেন। প্রথমে ট্রেনে করে জলভরা স্টেশনে নামলেন, তারপরে গাড়ি গরুর গাড়ি করে ওই বাড়ির সামনে এসে উপস্থিত হলেন। বাড়িতে কোনো সমস্যা নেই। বউটিকেও ও দেখলো, সদানন্দবাবু দেখলেন বউটিও বেশ সুন্দর, কিন্তু সমস্যাটা কি? বউটি সদানন্দবাবুর কাছে কেঁদে ফেললেন, বললেন, ঠাকুরমশাই, আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি জানি না আমার কি হয়েছে, দয়া করে আমাকে এই বিপদের হাত থেকে রক্ষা করুন। সদানন্দবাবু বললেন, মা, তোমার যে কি হয়েছে সেটা আমিও বুঝতে পারছি না, তবে আমি যথাসাধ্য চেষ্টা করব ওকে বাঁচানোর, তুমি চিন্তা করো না। সদানন্দ বললেন, তার আগে তোমার বাপের বাড়ির লোকের সঙ্গে একটু কথা বলা দরকার। সদানন্দ ওই মেয়েটির বাপের বাড়ির লোকের সঙ্গে কথা বললেন, কিন্তু বাপের বাড়ির লোকও কিছু বুঝতে পারল না। সদানন্দ বললেন, ঠিক আছে, আমি দেখছি। সদানন্দবাবু সেদিনই রাতে ধ্যানে বসলেন। ধ্যানে তিনি জানতে পারলেন ওই পিশাচের কথা, ওই মহুয়া গাছের কথা। সদানন্দবাবু সব বুঝে বললেন, সবই বুঝতে পারলাম, ঠিক আছে, ওই পিশাচের ব্যবস্থা আমি করছি। সদানন্দবাবু ওই মেয়েটির শ্বশুরবাড়ির লোককে বললেন, দেখুন, আমি সবই বুঝতে পেরেছি, তার আগে আমার কিছু কাজ বাকি আছে, ওই কাজগুলো শেষ করতে দিন। ওই সদানন্দবাবু ওই মহুয়া গাছের তলায় গেলেন এবং ওই মহুয়া গাছটাকে ভালো করে দেখলেন। ভালো করে দেখে তিনি বললেন, যত রহস্য এই মহুয়া গাছে। ওই বাড়ির লোক কিছুই বুঝতে পারল না। তারা বলল, কি ব্যাপার বাবা? সদানন্দ বললেন, এই মহুয়া গাছে এক পিশাচ থাকে। পিশাচ? বাড়ির লোক অবাক। মানে ভূত? সদানন্দবাবু বললেন, ওই পিশাচ আপনার বৌমাকে ভর করেছে। ও যখন ছোট ছিল তখন ও একটি মাছের বাড়িতে নেমন্তন্ন খেতে গিয়েছিল। তখন ওই একটি মাছের পিস হাতে খেতে খেতে এই পুকুরে হাত ধুয়েছিল। আর ওই পিশাচ তখন এই পুকুর ধারেই ওই গাছে ছিল। ওকে মাছ হাতে এখানে আসতে দেখে পিশাচ খুবই রেগে যায় এবং তার উপর ভর করে, কিন্তু সব সময় নয়,
যখন ও বাপের বাড়িতে আসবে তখনই সে এখানে ভর করবে। ঠিক আছে, চিন্তা করবেন না। কাল অমাবস্যা, কালকেই আমি কিছু একটা ব্যবস্থা করব। সদানন্দবাবু পরের দিন মানে অমাবস্যার দিন রাতের বেলা, রাত তখন 1টা ছুঁই ছুঁই, চান করে শুদ্ধ বস্ত্রে ওই মহুয়া গাছের তলায় যজ্ঞে বসলেন। তিনি যজ্ঞ করতে লাগলেন আর পিশাচকে ডাকতে লাগলেন। ঠিক 1:30 নাগাদ ওই পিশাচ সদানন্দ তান্ত্রিকের সামনে এসে দাঁড়ালো। তান্ত্রিক বললেন, কে তুই? ওই পিশাচ খিল খিল করে এসে উঠল এবং বলল, আমি কে তুই জানিস না? সব জানি, কিন্তু ওই মেয়েটিকে ধরেছিস কেন? পিশাচ বলল, কেন ধরবো না? ওর এত বড় সাহস! আমি বসেছিলাম আর ও মাছের পিস নিয়ে এখানে হাত ধুতে আসে। আমি ওকে ছাড়বো না। তান্ত্রিক বলল, দেখ, তুই ওকে ছেড়ে দে বলছি, তাহলে কিন্তু খুব খারাপ হবে। পিশাচ বলল, কি করবি তুই আমার? কিছুই করতে পারবি না। আমি ওকে ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। তান্ত্রিক এবার খুবই রেগে গেলেন এবং পিশাচকে একটা মন্ত্র বলে বেঁধে ফেললেন। পিশাচ তার শক্তি দিয়ে সেই বাঁধন কাটিয়ে দিল। এইভাবে অনেকক্ষণ ওদের মধ্যে লড়াই চলল। তান্ত্রিক ও পিশাচ দুজনেই নাছোড়বান্দা, দুজনেই নিজের শক্তি প্রদর্শন করছে। এইভাবে ধীরে ধীরে পিশাচ ও তান্ত্রিক ক্লান্ত হয়ে পড়ল। পিশাচ বলল, ঠিক আছে, আমি ওকে ছেড়ে দেব, কিন্তু ও যখনই বাপের বাড়িতে আসবে তখনই আমি ওকে ধরব। পিশাচ তান্ত্রিক বলল, না, তুই ওকে সারা জীবনের জন্য ছেড়ে চলে যাবি। পিশাচ বলল, না না না। তান্ত্রিক এবার তার ঝোলা থেকে একটুখানি ছাই বার করলো এবং সেই ছাইটা পিশাচের গায়ে ছুঁড়ে দিল। পিশাচ যন্ত্রণায় কাতরাতে লাগলো। পিশাচ বলল, ঠিক আছে, আমি ওকে ছেড়ে দেব, তার আগে আমাকে কিছু খাবার দিতে হবে। তান্ত্রিক বলল, কি খাবার? পিশাচ বলল, মুড়ি, কড়কড়ে ভাজা, শসা, ছোলা আর এক টুকরো মাছ। তান্ত্রিক বলল, ঠিক আছে, তুই চলে যা, আমি তোকে দিয়ে আসবো। পিশাচ বলল, শোন, কালকে রাতে শ্মশান ঘাটে ওই মেয়েটিকে নির্বস্ত্র অবস্থায় আমাকে ওই খাবারগুলো দিয়ে আসতে হবে, তাহলেই আমি ওকে ছেড়ে দেব। তান্ত্রিক বলল, ঠিক আছে, তুই যা, আমি ওই মেয়েটিকে পাঠিয়ে দেব। পিশাচ চলে গেল। তারপরের দিন
ওই মেয়েটি নিবস্ত্র অবস্থায় স্নান করে পুকুর ঘাটে ওই খাবার শ্মশান ঘাটে রাতের বেলা ওই খাবার নিয়ে গেল এবং পিশাচকে খাবার দিয়ে এলো। পিশাচকে যখন খাবার দিয়ে যখন সে ফিরে আসছে তখন সে অজ্ঞান হয়ে গেল। সবাই মিলে তাকে তুলে নিয়ে এসে স্নান করিয়ে ঘরে শোয়ানো হলো। তারপরে মেয়েটির 3টে সন্তান হয়েছে, আর কোনো সমস্যা হয়নি মেয়েটির। নমস্কার।